হামের প্রাদুর্ভাব বাড়ায় বিভিন্ন জেলাকে রেড জোন ঘোষণা। ২৪ ঘন্টায় ১১ শিশুর মৃত্যু। অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপালেন রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী সহ সংসদে একগুচ্ছ বিল পাস। গুমের মামলায় বিচার নিশ্চিতের অঙ্গীকার আইনমন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি। ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ। ১১-১২ এপ্রিল জেলা উপজেলায় বিক্ষোভ। এবং চুক্তিতে রাজি না হলে ইরানের গোটা সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়বে, তেহরানের সতর্কবার্তা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। গেল ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ শিশু হামে আক্রান্ত হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু ছোটরাই নয়, নানা বয়সের মানুষও হামে আক্রান্ত হচ্ছে। যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বেশি, সেই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ১,২৩৬ শিশু হামে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যে ১১ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে একজনের, আর বাকিদের হামের উপসর্গ ছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আর ২৪ ঘন্টায় নতুন শিশু রোগী ভর্তি হয়েছে ২৮ জন। হাসপাতালে ভর্তি আছে ৮০ জন, আর এ বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বেসরকারি রয়্যাল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন ও পুরনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সন্দেহে ৪২৯ শিশু ভর্তি রয়েছে। রামেক মিডিয়া মুখপাত্র ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩১ জন। মঙ্গলবার এক শিশু সহ জেলায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের বেশিরভাগই জ্বর, সর্দি, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগছে। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ ইউনিট চালু সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। চাঁপাইনবাবগঞ্জে গেল ৩ মাসে হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট ৪২৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কথা জানিয়েছেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান। অসুখে যখন বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় এবং আমার ডক্টর যখন মনে করে যে না, তাকে হসপিটালে রেখে চিকিৎসা করা দরকার, অথবা যখন রোগীর আত্মীয় স্বজন মনে করতেছে যে আমার বাড়ি অনেক দূরে, আমি আনসেফ ফিল করতেছি, আমি নিরাপদ বোধ করতেছি না, যদি আমার ডাক্তার মনে করতেছে যে বাচ্চাটা খুব বেশি ঝুঁকি নাই, তখন এই রোগীর এই চাহিদার প্রেক্ষিতেও আমরা কখনো কখনো বাচ্চা ভর্তি করতেছি। নেত্রকোনায় হামের উপসর্গ নিয়ে একদিনে ২৬ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল সহ ৪টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৮ জন ভর্তি হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। হামের প্রকোপ প্রতিরোধে এরই মধ্যেই বরিশালে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে শিশুদের মৃত্যু ও স্বাস্থ্য খাতে অবনতি হচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব সমস্যা সমাধানে বর্তমান সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার ভবিষ্যতে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, যে সেখানে
প্রতিকার নয়, প্রতিরোধই হলো মূল প্রতিপাদ্য বিষয়। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী সহ সংসদে একগুচ্ছ বিল পাশ হয়েছে। আজ 2 সেশনে চলে সংসদ অধিবেশন। দিনভর 10টির বেশি বিল পাশ হয়। নির্দিষ্টকরণ সম্পূরক 2024-25 অর্থবছর বিল এবং নির্দিষ্টকরণ 2025-26 অর্থবছর বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। পরে তা কণ্ঠভোটে পাশ হয়। এদিকে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সংসদের দিনের কর্মসূচি শুরুতে প্রশ্নোত্তর পর্ব উপস্থাপনার ঘোষণা দেন স্পিকার। 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে 80টি নোটিশ পান স্পিকার। যেগুলো গৃহীত হয়নি সেগুলোর উপর সংক্ষিপ্ত আলোচনার সুযোগ দেয়া হয়। এছাড়া জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যরা বক্তব্য দেন। একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করা হয়। নির্দিষ্টকরণ সম্পূরক 2024-25 অর্থবছর বিল ও 2025-26 অর্থবছরের নির্দিষ্টকরণ বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ রহিতকরণ বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন বিল, বাণিজ্য আদালত বিল 2026 উত্থাপন করা হয়। পরে বিলগুলো সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংসদে রাষ্ট্রপতি ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক বিষয়ে মতামত তুলে ধরেন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে দক্ষতার অভাব এবং ভাষাগত দুর্বলতার কারণে বড় বড় প্রতিষ্ঠানগুলো বাধ্য হচ্ছে অন্য লোক নিয়োগ দিতে। আর সাতক্ষীরা 4 আসন থেকে নির্বাচিত জামাতের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম রাষ্ট্রপতিকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। যারা জুলাই সনদের শপথ না নিয়ে সংবিধান সংস্কার না সংশোধন এই তর্কিত কনসেপশনের দ্বিধাদ্বন্দ্বে আকণ্ঠ নিমজ্জিত জনাব প্রেসিডেন্ট সাহেব সেই রঙে রঞ্জিত হয়ে আবার তিনি ভাষণ দান করেছেন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইনের বিল সংসদে পাশ হয়। প্রথমে অধিবেশনের 8ম দিনে পাশ হওয়া এই বিলে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট 2 বিচারপতির স্বাক্ষরের পর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়টি প্রকাশ করা হয়। এর মাধ্যমে অধীনস্থ আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হলো। রায়ে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য একটি স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়। পর্যবেক্ষণে আদালত বলেন, সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগে দ্বৈত শাসন তুলে দিতে হবে। গত বছরের 30 নভেম্বর আইন মন্ত্রণালয় থেকে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জানান, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের পরই এই কার্যক্রম গতিশীল হবে। সকালে সচিবালয়ে সরকারের 50 দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। চলতি মাসে না বাড়লেও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে জানান তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বর্তমান সরকারের 50 দিন পূর্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকার একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে যাত্রা শুরু করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশ জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার সে পথে হাঁটেনি। তবে আগামী মাসে দাম সমন্বয় হবে কিনা সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি
সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। জ্বালানি পরিস্থিতি নিয়ে উপদেষ্টা জানান, দেশে পেট্রোল বা অকটেনের ঘাটতি নেই, তবে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে, কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না। ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে। হামের টিকা সংকট বর্তমান সরকারের নয় জানিয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে গাফিলতিটা কেন তৈরি হয়, যে বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিল্যাক্টেন্স তৈরি হয়েছে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবিলায় মেট্রোপলিটন শহরের স্কুলগুলোতে সাময়িকভাবে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার। এছাড়া শিক্ষার মান উন্নয়নে এই খাতে 5 গুণ বেশি বাজেট বরাদ্দের কথা বলেন শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন। দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের পাশাপাশি ওই অঞ্চলের কারিগরি ও মাদ্রাসার কেন্দ্রে সচিবদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। 2026 সালের এসএসসি পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র এবং জিপিএ পদ্ধতিতে পরিবর্তনের আভাসও দেন শিক্ষামন্ত্রী। বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার। দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছিলেন। শিক্ষার মান নেই, এই জায়গাটিতে আমাদের সকলকে অ্যাড্রেস করতে হবে। 16 দিনের মধ্যে বেসরকারি শিক্ষকদের 50% এমপিও এবং সরকারি টাকা বিতরণ হবে। সেই জন্য তিনি ডিপার্টমেন্ট অফ ইন্সপেকশন এন্ড অডিট সেটাও স্থাপন করেছিলেন। শুভেচ্ছা সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। মূলত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামী 10 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের আগে ভারতের রাজধানী দিল্লিতে যাবেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ধারাবাহিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হবে। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। 9 এপ্রিল বিকেল থেকে গণভোটের রায়ের পক্ষে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে। 11 এপ্রিল উপজেলা ও থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং পরদিন জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। আর 13 এপ্রিল ঢাকায় একটি জাতীয় সেমিনার হবে। সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বর্তমান সরকার দেশের জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার বিপজ্জনক পথের দিকে অগ্রসর হচ্ছে। যেই ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম, অনেক রক্ত, অনেক লড়াই, অনেক জীবনের মাধ্যমে বিতাড়িত করেছিল, বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিতে না এলে এক রাতেই দেশটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। ওয়াশিংটন যদি তেহরানের রেড লাইন অতিক্রম করে তাহলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করে দিয়েছেন ইরান। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানকে হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হয়ে আসছে। সময়সীমা পেরিয়ে গেলে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বলেন, তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্রও থাকবে না। মঙ্গলবার ওয়াশিংটনের সময় রাত 8টা, যা বাংলাদেশের সময় বুধবার ভোর 6টা, এই সময়সীমা নির্ধারণ করেছেন ট্রাম্প।
equipment. It's all been blown up. এমন ঘোষণার পরপরই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সেই সঙ্গে সেতু, রেললাইন ও মহাসড়কের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের অর্থনীতির প্রধান চালিকা শক্তি ও কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে মঙ্গলবার বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলার ঘটনা ঘটল। এদিকে ওয়াশিংটন তেহরানের রেড লাইন অতিক্রম করলে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাইরে সংঘাত ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছে ইরান। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই সতর্কবার্তা দিয়েছে বলে ফার্সি বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে জানানো হয়েছে। তেহরানের রেড লাইন অতিক্রম করা হলে ওই অঞ্চলের বাইরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছে IRGC। ঐশী আলম, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। দুপুরে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এর আগে তাকে 2 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মাহসিন উদ্দিন। স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আজকে লালবাগ থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড দরখাস্ত দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করেন। CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি নারী, উনি জামিনযোগ্য, জামিন পেতে পারে, সেটেল প্রিন্সিপাল অফ ল, এবং উনি অসুস্থ। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম আকরাম সহ 6 জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 18 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে গুম অধ্যাদেশ বাতিল করে ICT অ্যাক্টের অধীনে গুমের বিচারের বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। 24-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ, ফারুক, তানভীর সিদ্দিকী, সাইমন ওরফে মাহিম ও হৃদয়চন্দ্র নিহত এবং বহু আহত হওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই 22 জনের মধ্যে 18 আসামি পলাতক, যাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আর ABM ফজলে করিম সহ আটক রয়েছেন 4 জন। পরে ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় দেয়া হবে, যেখানে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন। যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাআল্লাহ আমরা রায় পাবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় একে সাধুবাদ জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে গুম অধ্যাদেশ জারি ছিল অপ্রয়োজনীয়। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর। বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন NSCর ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি NSCর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, বিসিবিতে 3 মাস মেয়াদে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা ICCকেও ইমেইলে জানিয়েছে অ্যাডহক কমিটির। সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন। তিনি ব্যক্তিগতভাবে এবং তার APS সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন
তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন। অ্যাডহক কমিটি একটি নতুন নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব অর্পণ করবে এবং আপনারা এটাও দেখেছেন অনেকগুলো সুপারিশ এসেছে। আগামী 3 মাসের মধ্যে ওই সুপারিশগুলোকে যতদূর সম্ভব বিবেচনায় নিয়ে নির্বাচিত কমিটি উপহার দেওয়া হবে। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ ও সুস্থ জাতি গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। খেলাধুলাকে উদ্বুদ্ধ করতে বর্তমান সরকার ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে 129 জন জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ডের আওতায় এনেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে আরও 500 জনকে এই ভাতা দেওয়া হবে। গ্রামীণ জনপদে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর চিঠি দেওয়া হয়েছে যে আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে মাঠ তৈরি করব। বিগত সময়ের মতো যাতে আর কখনো না হয় যে যেখানে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি হয়েছে। আমরা বাস্তবিক অর্থে যে গণমুখী যে শব্দটি রয়েছে সেই গণমুখী মানুষগুলোর জন্য, সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, সেই প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমরা বর্তমান সরকার বদ্ধপরিকর। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। হামের প্রাদুর্ভাব বাড়ায় বিভিন্ন জেলাকে রেড জোন ঘোষণা। 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপালেন রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী সহ সংসদে একগুচ্ছ বিল পাশ। গুমের মামলায় বিচার নিশ্চিতের অঙ্গীকার আইনমন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের নতুন কর্মসূচি। 9 এপ্রিল থেকে লিফলেট বিতরণ। 11-12 এপ্রিল জেলা উপজেলার বিক্ষোভ। এবং চুক্তিতে রাজি না হলে ইরানের গোটা সভ্যতা ধ্বংসের হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়বে, তেহরানের সতর্কবার্তা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।